যে জনগণ মনে করতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো বিকল্প হতে পারে, এটা যে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার কোনোদিনও দেশ পরিচালনার জন্য কোনো ভালো বিকল্প হতে পারে না। নেভার এভার। সবচেয়ে যে খারাপ গণতান্ত্রিক সরকার তার চেয়ে অন্তর্বর্তীকালীন সরকার কম গ্রহণীয় বিকল্প। কারণটা আমি বলি, কারণটা হলো যে গণতান্ত্রিক সরকারটা সবচেয়ে কম গণতান্ত্রিক, মানে স্বৈরাচারিত না, ওটা তো অন্য জিনিস, সবচেয়ে যেটা কম গণতান্ত্রিক, তারও কিন্তু একটা জবাবদিহিতার ভয় আছে। এদের কোনো জবাবদিহিতার ভয় আছে? আছে ভয়? বলেন আপনি। এই সরকার যাদের নিয়ে কাজ করতেছেন তাদের মধ্যে আমি তো দেখতেছি যে হাতে গুনে দেখলে কমপক্ষে আমার চোখেই ধরা পড়ে কমপক্ষে 15-20 জন যারা নাকি দ্বৈত নাগরিক। এদের কাউরে আপনি খুঁজে পাবেন? কাউরে আপনি খুঁজে পাবেন? এই যে একজন আছে মিস্টার খলিলুর রহমান, উনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, উনি আজকে বলতেছে কে কি বলে বলুক, ওনারা মানে ওই করিডোর নিয়ে ওনারা চিন্তা করবেন। ধরেন এই করিডোর নিয়ে আলোচনা, ওনার কথাবার্তার কারণে একটা যুদ্ধ বাইতে গেল, উনি তো আমেরিকা চলে যাবেন। আপনি ওনাকে ধরতে পারবেন যে কথা আপনি কেন বললেন? পারবেন না তোর ভাই। তো এইগুলি ঠিক না, এগুলি বললে হবে না। বিষয়টা হলো কি, আপনি যে সংস্কারই করেন, আচ্ছা আপনি আমাকে বলেন, আমি একটা সিম্পল কথা বলি, সংস্কারটা আপনি কোথায় করবেন? একটা বই আকারে বানাবেন তো, সবাই এটা সাইন করাবেন এই বই আকারে। এই যে খোকন ভাই জানে 3 জোটের রূপরেখা ওনারাই বানাইছিল ভাই, ওনাদের আমলের ঘটনা। মানছে কেউ? মানছে? ওনাদেরই তো সরকার হয়েছিল বিএনপি 91-এ, কতটুকু মানছে? কাজে সিগনেচার করলেই মানা হয়ে যাব? আমি আরো বড় উদাহরণ দিই আপনাকে, একটা বড় উদাহরণ দিই। আমরা তো সবাই মোটামুটি, আমরা সবাই তো মুসলমান, তো সবাই তো একরকম না, কেউ কম মানি কেউ বেশি মানি, এর তো মাত্রা ভেদ আছে। কিন্তু আমাদের সবার মানার জন্য তো একটা মহাগ্রন্থ একটা না, পবিত্র একটাই তো, সবার পৃথিবীর তাবৎ মুসলমানের জন্য একটাই মহাগ্রন্থ। এটা সবাই একভাবে মানে। আমার জন্য যে কোরআন শরীফ, সৌদি আরবের জন্য একই কোরআন শরীফ, সবার জন্য একই। তাহলে ওনারা যেভাবে মানে আমি সেভাবে মানি, অথবা আমি যেভাবে মানি ওনারা সেভাবে মানে, সেলিম ভাই যেভাবে মানে সেভাবে মানি। আসলে খেয়াল করেন জিনিসটা, সবার মধ্যে কিছু কিছু সীমাবদ্ধতা আছে। এখন তাহলে কি এই কোরআন শরীফটা কি, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এত বড় একটা মহাগ্রন্থ যেটা না মানলে পরে আমার ভয়ঙ্কর শাস্তি পাওয়ার জন্য ওয়েট করতেছি, তারপরেও মানুষ তার ব্যক্তিগত সীমাবদ্ধতা, ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে সেটা কেউ মানে কেউ মানে না। সংবিধানের একই জিনিস, আপনি সংস্কার প্রস্তাব করবেন, পাশ করবে, কোন লোক বলবে, মুসলমান কেউ বলবে আমি কোরআন শরীফ মানি না, কেউ বলবে না, কিন্তু তারপরে তো ঠিক মতো মানে না। আর ওরা আমাদের সিরিজ একবার আসবে, ওদের না মানে। কাজেই সংস্কারের গ্যারান্টি কোন সরকার দিতে পারবে না। সংস্কারের গ্যারান্টি দিবে যারা নির্বাচিত হয়ে আসবে, তারাও কেন দিবে আমি বলি, তারা খুব উত্তম লোক, ভালো মানুষ, এই জন্য দিবে না। তারা দিবে পেদানির ভয়ে। পেদানিটা কোথায়? তারা জানে যদি আমি না মানি তাহলে এই জনগণ আমাকে আগামীতে ভোট দেবে না। কি করবে? এটা ইতিহাসটা মাত্রই হলো, দেশ ছেড়ে পলাইতে হবো, অথবা পিঠে গণপিটুনি খাইতে হবো, কিছু তো এটা করতে হবে। জনগণের হাতে হচ্ছে বড়। ভয়টা জনগণের। ডক্টর ইউনূসের ভয়ে কেউ সংস্কার মানবে না। কাজে উনি এরই মধ্যে অনেক বিতর্কিত কাজ কিন্তু করে ফেলেছেন ভাই, এগুলো কয়ে লাভ নাই। মানুষ তো বলে যে মানুষ কাকে দেখে বুঝবে, আমি কি বলি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আমি কি করি সেটা ইম্পর্টেন্ট। আমি কি তা পারছি? নির্বাহী আদেশ আমি প্রথমে কি করছি, আমার উপরে যে কর ছিল এই ট্যাক্স আমি মাফ করে নিছি। কেন ভাই? এটা আইনগত ভাবে চলতো। এগুলি কয়ে লাভ নেই। ধরে একটা টাকা ধরলে অনেক কিছু করা যায়। এই সরকার আসার পর আদম ব্যবসার একটা মাত্র লাইসেন্স হয়েছে ওনাদের গ্রামীণের। কেন? কারণটা কি? স্টারলিংকের সঙ্গে কার চুক্তি হয়েছে? কি কারণ ভাই এগুলো? এই সমস্ত কথা বলার সুযোগ তো আপনি করে দিচ্ছেন। আমি দেশের একজন নাগরিক হিসাবে এই প্রশ্ন করতে পারি? তো আপনার উপর আমার আস্থা নাই, আপনি কি সংস্কার করবেন ভাই? আপনি যাদের দিয়ে সংস্কার করাচ্ছেন, সংবিধান সংস্কার করেছেন, নিয়েছেন অধ্যাপক আলী রিয়াজকে, যে গত 30 বছর এই দেশে থাকে না, সে আরেক দেশের নাগরিক হয়েছে। কি কারণ হয়েছে? সে এই দেশটাকে তার বসবাসের উপযুক্ত মনে করে না। তার সঙ্গে আনছেন আপনি নির্বাচন ব্যবস্থা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা, নির্বাচন ব্যবস্থা সংস্কার কে করবে? বদিরুল্লাহ মজুমদার, শুধু আমেরিকার নাগরিক। বিটিআর সংস্কার করতে নিয়ে আসছেন কামাল আহমেদকে, সে ইংল্যান্ডের নাগরিক। ভাই কি আমরা বুঝি না? মিডিয়া
উনি এসে আমাদের মিডিয়া বুঝাবো, আলীরা এসে আমাকে সংবিধান বুঝাবো, আর বদিরুল্লাহ পর্যন্ত এসে আমার বুঝাবো এরা কি করবে, এরা এই দেশের নাগরিক, এরা তো এই দেশে তাদের বসবাসের উপযুক্ত মনে করে না, করলে আবার অন্য দেশের নাগরিকত্ব কেউ নেয় নাকি? এগুলি করেন না ভাই। যে মিয়ানমারে মানবিক করিডোরের কথা যেটা উল্লেখ করলেন আপনি, যে তারা সরকার রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে যখন শপথ নিল, বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো প্রথম আলোচনার প্রয়োজন ছিল, কিন্তু সেটি হয়নি কাঙ্ক্ষিত আলোচনা। এটা অন্যায় হয়েছে। এত বড় একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ, যে সিদ্ধান্তের কারণে দেশ একটা যুদ্ধে জড়িয়ে যেতে পারে, তেমন একটা সিদ্ধান্ত নিতে হলে সবাই মিলে নিতে হয়। দেখেন, একটা ফ্যামিলিতে বাপ থাকে, ছেলে মেয়েরা থাকে, কিন্তু যখন বড় কোনো সিদ্ধান্ত নেয়, বাপ কিন্তু বাচ্চা পোলাপানকে নিয়েও বসে, তোরা বল আমরা কি করবো এই অবস্থায়। তো আপনারা কার সঙ্গে বসলেন? আপনারা কার সঙ্গে বসলেন? আপনাদের এখানে বসানো হয়েছে, আপনারা তো বাই চান্স উপদেষ্টা, আপনারা বাই চান্স উপদেষ্টা, বাই চান্স বুঝতে মানে লটারি পেয়ে গেছেন, পেয়ে যান, এখন আপনি সিদ্ধান্ত নিতেছেন দেশ কি যুদ্ধে জড়াবে কি জড়াবে না। ভাইরে, মিয়ানমার ইস্যু নিয়ে আমেরিকা, চীন, ভারত, তিনটা পরাশক্তি ওই এটা হলো কেকের মতো, ওই কেকটা খাবার জন্য উৎপাইতে আছে। এর মধ্যে আমরা শখ হয়ে মানে খাই যে ঘাও করে না বলে গ্রামের প্রবাদ আছে, আমরা এগিয়ে গেছি যে আমাদের তোমাদের স্যান্ডউইচের মধ্যে আমাদের ঢুকাও। বার্মা একটা করেছে, যেটা আমাদের কি লাভ বলেন আপনি? আমাদের কি লাভ? থাকতে চায়, দেখতে চায়, অনেকেই বলছেন। তিনি দেন, অনেকেই বলছে। কে অনেকে বলছে? বলে মানুষ বলছে। কে মানুষ বলছে? আপনি জুলাই মাসের 31 তারিখে শেখ হাসিনা যদি জিজ্ঞেস করতেন এদেশের মানুষ কি চায়, সে বলতো আমাকে চায়, জনগণ আমার সঙ্গে, জনগণ আমাকে চায়। যারা আমাকে চায় না তারাও আমাকে চায়, কারণ ইলেকশনে যারা হারছে ওটাও আমার, যে জিতছে ওটাও আমার, সবাই আমাকে চায়। প্রমাণ ছিল তার কাছে, প্রমাণ করে দিব আপনাকে, অঙ্কের ওই কিগ্রিমের মতো প্রমাণ করে দেবো। জনগণ তাকে চায়, চায়, চায় রে ভাই, চাইছিল 5 দিন পর। চাইতো তাহলে তো তার এই অবস্থা হতো না আজকে। কাজে জনগণ কি চায় এটা ঘরে বসে বলাটা সমস্যা। যখন কেউ ঘরে বসে বলে জনগণ আমাকে চায়, তখন সমস্যা। আজকে তো খালেদা জিয়ার ওখান থেকে বললাম তো, যে নাকি হাইটা আসলেও 2 ঘন্টা বেশি লাগে না, তার লাগছে 3 ঘন্টা। এখন যদি আমি কই জনগণ এটাই প্রমাণ করে জনগণ ওনাকে চায়, প্রমাণ তো ভাই এটা পাবলিক, তো রাস্তার মধ্যে পাবলিক ছিল না, এদের কেউ টাকা দিয়ে নিয়ে গেছে। আমরা তো কয়েকদিন আগে শুনলাম যে বাইতুল মোকাররমের ওখানে একটা সামনে আপনার মিটিং হয়েছে, 2000 লোক ছিল, তাও নাকি পার পার্সন 200 টাকা। কি কারণে আসছে বলতেও পারে না। এক মহিলা আসছে বলে আমি খালেদা জিয়ার জন্য আসছি, কি বলতে কি করে শুনলে তো যারা আনছে তারা তো হাটফেল করবো। এগুলো তো হচ্ছে ভাই। তো এখন কিসে কি হচ্ছে এটা ওইভাবে বলে লাভ নাই, ঘরে বসে সবাই বলতে পারে। এই বিদেশে বসে বসে একজন থিওরি দেয়, একজন আছে প্যারিসে, একজন আছে আমেরিকা, থিওরি দেয় যে কি করতে হবে দেশে, আঙুল এরা কয় কি করতে হবে। তো ওই আঙুলে দেশ চলে না। পাবলিকের কাছে আসেন, বাজারে যান, জেনে বুঝবেন জনগণ কি চায়। রিক্সায় উঠেন, দেখবেন জনগণ শ্যাম্পেনের গ্লাস হাতে নিয়ে বসে দূরের থেকে বলা যায়। আমি তো মাঝে মাঝে বলি, দেখেন আগুনের একটা রূপ আছে, কিন্তু আগুন যখন জ্বলে না, ছবি তুলেন, দেখেন আগুন কি সুন্দর লিক করে ওঠে, দূরের থেকে আগুনের রূপটা দেখা যায়। আর কাছে আমরা যারা থাকি আমরা আগুনের তাপটা পাই। তো ওনারা দূরে বসে বসে ওরকম জ্ঞান দেয়, ওই জ্ঞানের উপর নির্ভর করে কেউ কেউ মনে করে বোধ হচ্ছে আজকে দেখি যে এক একদিন এক একজন গাইলায়। আজকে বিএনপির একসঙ্গে 3টা দেখি গাইলে যাচ্ছে, বিরাট জ্ঞানী সে, দেশ থেকে পড়েছিল কে, কি কারণে ভাই? সে তো শাহবাগী ছিল। এগুলি কয়ে লাভ নাই, ওগুলো আমরা বুঝি। মোদ্দা কথা হলো মানুষ কি চায়। ঈদের নামাজ পড়তে গেলাম, সবাই হাত মিলাইলো, বললো স্যার আপনাকে 5 বছর চাই, হয়ে গেল। কালকে খোকন ভাই জাগতার এলাকায় যে ঈদের নামাজ, আগামী ঈদের নামাজ পড়ুক, সেলিম ভাই জাগতার এলাকায় ঈদের নামাজ কিছু প্রমাণ হয় না। প্রমাণ হয় কোথায়? প্রমাণ হয় ভোটে। দেন না ভোটটা, ডরানকে। যদি আপনাকেই চায়, যদি আপনি মনে করেন যে নির্দলীয় সরকারকে চায়, ওকে ইলেকশন করেন। বলেন আমি একটা নির্দলীয় সরকার প্রধান হিসেবে ইলেকশন করতে চাই, বলেন আপনি ইলেকশন করেন। যদি জনগণ আপনাকে চায় আমি মেনে নেব। ব্যক্তিগতভাবে আমি চাই না। আমি তো আগেই বলছি যে আমি এমন একটা সরকার চাই যে সরকারকে আমি জবাবদিহিতার আওতায় আনতে পারবো। যে সরকারকে আমি জবাবদিহিতার আওতায় আনতে না পারবো তার উপর আমার কোনো আস্থা নাই। আমি সরকারকে জবাবদিহিতার আনতে পারবো?
আনতে পারবো? মিস্টার খলিলকে আমি জবাব দিতে তা আনতে পারবো? আলী রিয়াজকে আনতে পারবো? আনতে পারবো? এমনকি রিজওয়ান হাসানকে আনতে পারবো? তাদেরকে এত বড় দায়িত্ব দেওয়া হলো কেন? এটা তো তারা জানে, ওটা আমার জানা দরকার, ওটা আমার জানার অত জ্ঞান তো আমার নাই। আমি কি বুঝতেছি এটা আমি খুলি, আমি কি হারাচ্ছি এটা আমি বুঝি। যে যাকে আমি জবাব দিতে আনতে না পারবো তাকে আমি চাই না। দেখেন শেখ হাসিনা গেছিল, সে একা এই দেশের নাগরিক, আর তার আত্মীয় স্বজন সব বাইরে। তোর তো কোনো সমস্যা নাই, হেলিকপ্টারের 2 সিটের মধ্যে 1 সিটে সে বসছে আর 1 সিটে তার বোন বসছে, ফুরুত। আমি আওতায় আনতে পারছি। বলে কি উনি থাকলে না কোনকে মেরে ফেলতো লোকে, তো মারলে আপনার সমস্যাটা কি? এখন তো তারা মারার জন্য আপনি ডাকতেছেন, ওদের মারলে আপনার সমস্যাটা কি ছিল ভাই? এগুলো লোকে বাস্তব পাবলিকের প্রশ্ন কিন্তু এগুলো। তো সবাই চলে যায় যার যার মতো করে। দেখুন ওনার ফ্যামিলি কেউ নাই, কিন্তু সবটি বিদেশি নাগরিকত্ব আছে, অমুক আছে তমুক আছে। তো আমি চাই না ভাই বিদেশি নাগরিক বৌদ্ধ খেলছি, এখন এগুলো থেকে খুব ডরাই। যাদের আমি জবাব দিই তারা আনতে পারবো না, তাদের হাতে আমি কোনো দায়িত্ব দিতে রাজি না। কথা পরিষ্কার। এই গভর্নমেন্ট কোনোভাবে কারো কাছে জবাব দিতে মধ্যে নাই। দেখিয়েছেন যে সমস্ত টিভি কর্তৃপক্ষ দেখিয়েছেন, তাদের ব্যাপারেও বলি, তাদেরও কিছু ধান্দা ছিল যে বাংলাদেশের টেলিভিশন অথবা মিডিয়া চালাতে গেলে সাধারণত তো ব্যবসায়ীরাই করেন, এবং বাংলাদেশে ব্যবসা করতে গেলে সরকারের আনুকূল্য নিয়েই ব্যবসা করতে হয়, না হলে সুবিধা করা যায় না। যে কারণে সরকারি আনুকূল্যটা টিকিয়ে রাখার জন্য তারা হয়তো ওই স্বার্থ করেছেন অনেকে, যে তারা ভেবেছেন আগামীতে হয়তো ওনারাই সরকারে আসবেন, এই যে এখন থেকে লাইন দিয়ে রাখি, এটা একটা হতে পারে। আবার আরেকটা হতে পারে কি, যে মানুষ তো টিভিগুলো তো ওইটাই প্রচার করে যেটা মানুষ চায়। আজকে সকাল থেকে আমার ধারণা এই লাইভটা অনেকে দেখেছেন, মানে আনন্দ নিয়েই দেখেছেন, বরঞ্চ টিভি চেঞ্জ করেছেন যে কোনটা ভালো করতেছে দেখার জন্য। তো এই যে স্বতঃস্ফূর্ততা, এটাই প্রমাণ করে যে ওনার গ্রহণযোগ্যতাটা কোন পর্যায়ে, সাধারণ মানুষের মধ্যে ওনার গ্রহণযোগ্যতাটা কোন পর্যায়ে। এয়ারপোর্ট থেকে উনি নেমেছেন 10:30 একটু পরে, ওনার বাসভবনের গুলশানে আসতে ওনার সময় লাগছে 3 ঘন্টার মতো, 1:25 এসে পৌঁছছেন। এটা হেঁটে আসলেও কিন্তু 3 ঘন্টার চেয়ে কম সময় লাগে, ওনার তার চেয়ে বেশি লাগছে। কেমন লাগছে? তার পাশে লোক ছিল, সবাই এক নজর ওনাকে দেখতে চেয়েছেন। এখন প্রশ্ন হলো কেন দেখতে চেয়েছেন? উনি একজন বয়স্ক নারী, সিনেমার নায়িকা তো না, দেখতে চেয়েছেন কেন? চেয়েছেন এই কারণে, এই সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, ওনারা সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে তারা খালেদা জিয়াকে মনে করেছে, যে মনে করেছে যে এই ভদ্রমহিলা এখন কিছু একটা করবেন, যা করলে পরে আমি যে গণতন্ত্র চাই সেই গণতন্ত্র আমি পাবো, আমি যে দুঃশাসনের মধ্যে এতদিন ছিলাম সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো। এখন এরকম কিন্তু আমাদের দেশে আরো অনেক ঘটনা ঘটছে। অনেক নেতা নেত্রী বিদেশ থেকে যখন আসছে, দীর্ঘ কারাভোগের পর, দীর্ঘ চিকিৎসার পর, দীর্ঘ নির্বাসিত জীবন যাপনের পর যখন দেশে ফিরছেন, সবাইকে নিয়ে মানুষ কিন্তু এরকম, আমরা বাঙালি জাতি তো আমরা আবেগপ্রবণ জাতি, আমরা আবেগে আপ্লুত হয়ে গেছি, ওখানে বিশাল ভিড় করেছি, তারপরে আমাদের সেই আশাভঙ্গের বেদনা আমরা আপ্লুত হয়েছি। তো এবার কি হয় সেটা দেখার অপেক্ষায় আমরা আছি, দেখা যাক সামনে কি হয়। আর মির্জা ফখরুল ইসলাম মির্জা কথাটা বলেছেন, সেটার ব্যাপারে আমিও আশাবাদী, কারণ আমি ওনাকে যতটুকু দেখেছি, হুইল চেয়ার থেকে নামলেন, নামার পর উনি যখন গাড়িতে উঠলেন, উনি কিন্তু আমার ধারণা যতটুকু ওনাকে খুব বেশি একটা হেল্প করতে হয় নাই, উনি একাই হেঁটে উঠতে পেরেছেন। তার মানে উনি ফিজিক্যালি স্টেবল, এবং মানুষের বিভিন্ন আচার আচরণে, বিভিন্ন কথাবার্তা, হাত তোলা, উনি যে হাত নেড়েছেন, আমার কাছে মনে হয়েছে উনি মেন্টালিও স্টেবল। উনি যখন স্টেবল, কাজে আমি মনে করি আমাদের দেশের মানে গণতন্ত্রের স্বার্থে আগামী দিনগুলোতে উনি নিশ্চয়ই 2-1টা ভূমিকা রাখবেন, এবং সেই ভূমিকাগুলি হবে খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। মাসুদ ভাই, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে জেডএম জাহিদ হোসেন একটি কথা বলেছেন যে প্রয়োজনে সংকটে আবারও রাজপথে নামতে পারেন খালেদা জিয়া। এটা একই কথা হলো, উনি তো আর রাজপথে, ধরেন আমি ওনাকে রাজপথে দেখেছি যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটিতে পড়াকালীন এই বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন, একদম আক্ষরিক অর্থে রাজপথে ছিলেন। আমি ওনাকে রাজপথে মানে পিচ ঢালা রাজপথের উপর ওনাকে বসে থাকতে দেখছি। আমি তখন আমরাও ছাত্র আন্দোলন করতাম, এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমরাও দেখতাম ওনাকে, আমরা ওনাকে রাজপথে দেখেছি। কিন্তু আর ওই রাজপথ আর এখন রাজপথে একরকম হবে না, এখন তো ওনার বয়স হয়েছে,
তখন এই মানে প্রচন্ড রোদের মধ্যে উনি বসে থাকতেন নেতাকর্মীদের নিয়ে। তো এখন তো ওনার অন্য একটা ফরম্যাট হবে, ওনার একটা কথাই কিন্তু এখন অনেক কিছু। যেমন ধরেন বিএনপির সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিরোধটা কি? প্রধান বিরোধ হলো নির্বাচনের তারিখ। নির্বাচন কেন্দ্র বিএনপি বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তারা বলতেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেব। তো এটা গ্যাপ তো আছে। যেমন আমাদের যদি জিজ্ঞাসা করে, আমি আওয়ামী লীগ বিএনপি কোনটাই করি না, আমিও চাই যে নির্বাচন যত তাড়াতাড়ি হয়। যদি আমি তো মনে করি নির্বাচন অক্টোবরে দেওয়া সম্ভব, ডিসেম্বর মধ্যে যাওয়া লাগবে কেন? এটা আমি মনে করি, কারণ আমার মনে করা তো দেশ চলবে না, আমি তো একটা ক্ষুদ্র পাবলিক। তো ওনারা মনে করেন কি এই যে বিরোধটা, এই বিরোধে আমি মনে করি বিএনপি পক্ষে ওনার একটা বক্তব্য অনেক বড় ভূমিকা রাখে।